উজবেক ও উজবুক। উজবেক ও উজবুক আমি মূলত ইস্টবেঙ্গল নিয়ে এটা আলোচনা করব। সেখানে কিছুটা উজবেকিস্তানকে নিয়েও আলোচনা থাকবে বা মূলত আমাদের ভারতীয় ফুটবল নিয়েও আলোচনা থাকবে, কিন্তু মূলত ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আলোচনাটা করব। তো আমরা দেখছি যে উজবেকিস্তান বিশ্বকাপে কোয়ালিফাই করার পর থেকে অনেক উজবুক, আমাদের দেশি উজবুক, অনেক উল্টোপাল্টা দাবি দাওয়া করছে। কেউ কেউ স্ট্যাটিস্টিক্স দেখিয়ে বলছে এ তো কয়েক বছর আগেও উজবেকিস্তান আর ভারতের ফিফা র্যাঙ্ক নাকি খুব কাছাকাছি ছিল। দেখুন, আপনি যদি জীবনে উন্নতি করতে চান তো সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনি নিজে কোথায় দাঁড়িয়ে আছেন এবং আপনার আশপাশের লোকজন কোথায় দাঁড়িয়ে আছে। এটা খুব জরুরি, এই দুটো জিনিস জানা। নয়তো আপনি আলাদা একটা জগতে বিচরণ করবেন। ইউটোপিয়া বলুন বা হ্যালুসিনেট বলুন, এটা করতে থাকবেন, আপনি আর জীবনে আর এগোবেন না। আপনি ওই তৃতীয় থেকে চতুর্থ বিশ্বের দিকে এগিয়ে যাবেন। তো আপনাকে উন্নতি করতে গেলে আপনার প্রাথমিক শর্ত হলো আপনাকে সঠিক মূল্যায়ন করতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে, আপনার অবস্থানটা কোথায় এবং আপনার যারা কম্পিটিটর জীবনে তারা কোথায় দাঁড়িয়ে আছে। তো যখন এই উজবেকিস্তানের র্যাঙ্ক ভারতের র্যাঙ্কের কাছাকাছি ছিল, 2-3 র্যাঙ্ক হেরফের ছিল, তখন কিন্তু ভারত র্যাঙ্কিং ম্যানিপুলেট করতো। কীভাবে ম্যানিপুলেট করতো? তখন স্টিফেন কোচ ছিল। আর তখন ওই ভারত দিনের পর দিন খালি নেপাল, ভুটান এদের সঙ্গে ম্যাচগুলো খেলতো এবং সেখান থেকে প্রচুর পয়েন্ট আদায় করতো। মানে ওটা একটা ফ্যাক্টরি হয়ে গেছিলো, মানে ম্যানিপুলেশন ফ্যাক্টরি। সেই করে করে ভারত প্রচুর পয়েন্ট অর্জন করেছিল, করে নিজের র্যাঙ্কটাকে অনেকটা বাড়িয়ে নিয়েছিল। আর উজবেকিস্তানে সত্যি কথা বলতে গেলে উজবেকিস্তানের মান চিরকাল ভারতের থেকে এগিয়েছিল, মানে বিগত বেশ কয়েক দশকে এগিয়েছিল। আপনারা যদি মনে করার চেষ্টা করেন যে ভারতের যে সর্বশ্রেষ্ঠ দুজন কোচ এসেছিল মানে বিগত বেশ কয়েক দশকে, একজন তো চিরিচ মিলোভান ছিলেন, যিনি যুগোস্লাভিয়া থেকে এসেছিলেন, যেটা এই মুহূর্তে সার্বিয়ার অন্তর্গত জায়গা থেকে উনি এসেছিলেন। আর দ্বিতীয় যে একজন শ্রেষ্ঠ কোচ ছিলেন, বিদেশি কোচ, তিনি ছিলেন রুস্তম আকরামভ। এবার আকরামভ ভারতে আসার ঠিক তার 1 বছর আগেই কিন্তু উজবেকিস্তানকে নিয়ে, উজবেকিস্তানের ফুটবল কোচের হেড ছিলেন বা ম্যানেজার ছিলেন, উনি কিন্তু এশিয়ান গেমস জিতেছিলেন। এবং এশিয়ান গেমস তখনকার সময় কিন্তু সিনিয়র কম্পিটিশন ছিল, মানে এখন যেমন অনূর্ধ্ব-23 সেরকম নয়, সিনিয়র লেভেল কম্পিটিশন ছিল। তো মোটামুটি ওটা এশিয়া কাপের ইকুইভ্যালেন্ট ছিল। তো উনি কিন্তু উজবেকিস্তান সবে তখন রাশিয়া থেকে ভেঙেছে বা সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙেছে, সিএসএসআর থেকে, এবং সেই সময় কোচ ছিলেন এবং সেই দেশকে নিয়ে উনি কিন্তু এশিয়ান গেমস জিতেছিলেন। তো বুঝতে পারছেন তখন কিন্তু ভারত কোয়ালিফাই করতে পারতো না, মানে এশিয়ান গেমসে গেলেও মানে গ্রুপ লেভেলে খুব বিচ্ছিরিভাবে হারতো। সেই সময় কিন্তু উজবেকিস্তান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে উজবেকিস্তানের ফুটবল অতটা উঠতে পারেনি, কেন সেটা জানি না, সে নিয়ে তাহলে আমাকে একটু তদন্ত করতে হয়। কিন্তু এটা ভালো যে উজবেকিস্তান অবশেষে কোয়ালিফাই করতে পারলো বিশ্বকাপের জন্য। তো যেসব উজবুকরা বলছে যে উজবেকিস্তান আর ভারতের মান এক ছিল, তারা সত্যি সত্যি উজবুক। এবং আমার এখনও মনে আছে একটা সময় মোহনবাগান আই লিগ জিতেছিল বা ন্যাশনাল লিগ তখন নাম ছিল বোধহয়। তখন ওদের টিমে ছিল ব্যারেটো ছিল, স্টিফেন ছিল এবং একটা মারাত্মক এক উজবেক ফরওয়ার্ড ছিল ইগর তখন ওই মানে খেলা ছাড়ার একটু আগে এসেছিল। সে অসাধারণ একটা প্লেয়ার। তো বুঝতে পারছেন যে ইগর আপনি বিদেশি নিয়ে আসছেন যেই দেশ থেকে, এবং যেই বিদেশি এসে আপনার দেশে একটা মানে একটা তুলকালাম কাণ্ড করছে, একটা হিউজ ডিফারেন্স গড়ে দিচ্ছে, সেই দেশের সঙ্গে আপনি নিজের তুলনা করছেন। মানে কতটা উজবুক বা মূর্খ না হলে একটা মানুষ এই কাজ করে। এবার আসা যাক আমাদের মানে দেশীয় কিছু ব্যাপারে আসি, কিছু ইস্টবেঙ্গলের ব্যাপারে আসি। আমি আমার আগের অডিওতে বলেছি যে অরূপ বিশ্বাস, যে আমাদের স্পোর্টস মিনিস্টার পশ্চিমবঙ্গের, উনি এই যে আইএফএকে এটা ওটা করে চিঠি লিখিয়ে মানে ঘ্যান করুন বা যাই করুন করে কিন্তু এই সান অফ সয়েলে যে নিয়মটা কার্যকর করিয়েছেন 6 নিয়ে গিয়ে নাম্বার সংখ্যাটা, সেটা বিশাল একটা ভালো কাজ করেছেন। আপনারা অনেকে বলেন রাজনীতি কেন থাকবে, রাজনীতি না থাকলে কি হচ্ছিল দেখুন না। যে গতকাল যে সাংবাদিক সম্মেলনে ওই অনির্বাণ বাবু আইএফের, উনি দেখছিলাম মানে কুতিয়ে কাতিয়ে কথাবার্তা বলছেন মানে
অনেক পুশব্যাক ছিল স্থানীয় ক্লাব থেকে। তারা বলছে এই 6-এর পর আর বাড়াবেন না, প্লিজ বাড়াবেন না, প্লিজ প্লিজ তারা বাড়াবেন না। আমি বুঝতে পারছি না আইএফএটা চালায় কারা। আইএফএটা কি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান চালায়, নাকি আইএফএর একটা মানে কে কাকে চালাচ্ছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মানে গঠনতান্ত্রিকভাবে মানে একটা নির্বাচন হয়, সেই নির্বাচন থেকে আইএফএ সিলেক্টেড হয়, আইএফএ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি গিয়ে। কিন্তু একবার আইএফএ গঠন হয়ে যাওয়ার পর আইএফএ তো চাকরের মতন আচরণ করা উচিত নয়। তাহলে অনেকে তো বলছে ইস্টার্ন রেল আমাকে কেন রেলিগেট করছো দাদা, কেন রেলিগেট করছো? তাহলে ইস্টার্ন রেলকে রেলিগেট করবেন না। আপনাকে কিন্তু ফাদার ফিগারের মতন কাজ করতে হবে, আপনাকে কিন্তু একটা বসের মতন কাজ করতে হবে বা লিডারের মতন কাজ করতে হবে। আপনি যদি একটা সংস্থা চালাতে চান বা সংস্থাটাকে সেইভাবে কাজ করতে হবে। ওই ইস্টবেঙ্গল কী বলছে, মোহনবাগান কী বলছে, অনেকে বলছে, মানে আমি বিভিন্ন আলাদা করে কারণ নাম উল্লেখ করছি না, মিডিয়াতে বলছে, এখানে বলছে যে কলকাতা ফুটবল লিগের যদি সংখ্যাটা মানে সান অফ সয়েল বেরিয়ে যায়, মানটা পড়ে যাবে। মানে আমি বুঝতে পারছি না, আপনি সান অফ সয়েল সংখ্যা বাড়ালে আপনার কী হচ্ছে, কেরালা থেকে আরও বেশি বেশি প্লেয়ার আনতে পারছেন। তো কেরালা থেকে মানে কোন প্লেয়ার এসে আপনার মানটা বাড়াচ্ছে? অতুল বাড়াচ্ছে, আদিল বাড়াচ্ছে, আমান বাড়াচ্ছে, রোশাল বাড়াচ্ছে। মানে বলছি বিদেশি তো নিষিদ্ধ হয়ে গেছে কলকাতা ফুটবল লিগে, যদি নন লোকালও কমিয়ে দেওয়া হয় তো আকর্ষণ কমে যায়। মানে আমি কি মানে জানি না কোন উজবুক রোশালের খেলা দেখতে মাঠে ছুটে যাচ্ছে, বা আমানের খেলা দেখতে মাঠে ছুটে যাচ্ছে, বা জেসিনের খেলা দেখতে মাঠে ছুটে যাচ্ছে। আপনি বিদেশি পরিবর্তে নন লোকাল কেন চাইছেন? আপনার যুক্তি হচ্ছে তাতে খেলা আকর্ষণ বাড়বে, মান বাড়বে। শুভেন্দু মান্ডি থেকে বেটার প্লেয়ার আপনার অতুলকে দেখতে আপনি ছুটে গেছেন মাঠে। মানে আপনি উজবুক না আমি উজবুক, একটু বোঝার চেষ্টা করছি। আবার অনেকে বলছে মানে এই একটা যে গরিমা ছিল একটা কলকাতা ফুটবল লিগের, সেটা নষ্ট হয়ে যাবে স্থানীয় সংখ্যা বেড়ে গেলে। একটা সময় ওই পঞ্চপাণ্ডব খেলতো, তারা কেউই বাঙালি নয়। মানে মশাই, তখন আপনি কোন যুগে বাস করছেন? তো রিপ ভ্যান উইঙ্কেল, মানে আধুনিক যুগের রিপ ভ্যান উইঙ্কেল। আপনি উঠুন। আপনি যে যুগের কথা বলছেন তখন দেশে কোনো কেন্দ্রীয় লিগ ছিল না, সেন্ট্রালাইজ বা সেন্ট্রাল লিগ ছিল না। তখন কলকাতা ফুটবল লিগই মোটামুটি দেশের শ্রেষ্ঠ লিগ ছিল। এখন জানেন কলকাতা লিগের স্ট্যাটাস কী বা লিগ্যাল স্ট্যাটাস কী? সবার প্রথমে টিয়ার 1 বা টায়ার 1-এ হচ্ছে আপনার আইএসএল, সেকেন্ড টায়ার বা সেকেন্ড লেভেলে হচ্ছে আপনার আই লিগ, থার্ড টায়ার হচ্ছে আপনার আই লিগ 2, ফোর্থ টায়ার হচ্ছে স্টেট লিগগুলো, কলকাতা ফুটবল লিগ বলুন বা কেরালা লিগ বলুন বা গোয়া লিগ, এগুলো ফোর্থ টায়ার। আপনি সেই জলসা করে ছবি বিশ্বাসের মতন এখনও আলাদা আপনার সেই হ্যালুসিনেশনে ইতিহাসে পড়ে আছেন। তো আপনাকে কিন্তু আপনার বর্তমান লিগ্যাল স্ট্যাটাসটা বুঝতে হবে, সেই অনুযায়ী আপনার লিগের জৌলুস যতটা বাড়ানো সম্ভব সেটা করতে হবে। এবং যেটা অবশ্যই করা উচিত, আমি জানি এই কলকাতা ফুটবল লিগের ক্লাবের মাথা থেকে বেরোবে না, আইএফএর মাথা থেকে বেরোবেই না। মানে এই কলকাতা ফুটবল লিগের লোকরাই তো আইএফএতে যাচ্ছে। কত ভালো হবে, মানে কত ভালো হবে। আপনি এই মাংসের ছাট মালগুলো দিয়েই তো আপনি ওইগুলো বানাচ্ছেন, কাবাব বানাচ্ছেন। তো এটা কিন্তু ওই পশ্চিমবঙ্গ সরকারকেই করতে হবে, যেটা হচ্ছে যে কলকাতা ফুটবল লিগে বিদেশি আবার আনতে হবে। মানে আপনার 6টা থাকুক, নিয়ম থাকুক, স্থানীয় প্লেয়ার বা বাংলার প্লেয়ার। বাকি যে স্লট আছে সেই স্লটে ওপেন করে দিক, শুধু নন লোকাল ইন্ডিয়ান নয়, ফরেনারও করে দিক, দুটো রেখে দিক, যে স্কোয়াডে 3জনকে রাখা যাবে আর 2জনকে মাঠে রাখা যাবে অ্যাট দ্য সেম টাইম, 2জন বিদেশি। সেটা করলে যেটা হবে, প্রথমত হচ্ছে আপনার আমাদের যে স্থানীয় প্লেয়াররা যারা উঠছে, যেমন ধরুন শ্যামল বেসরা উঠছে, বা ধরুন মনতোষ মাঝি খেলবে, বিক্রম প্রধান খেলবে, তো এরা কিন্তু বিদেশিদের সাথে পাল্লা দিয়ে তাহলে খেলার সুযোগ পাবে। তো এখন আপনি বলতে পারেন খুব নিম্নমানের বিদেশি আসবে না, খুব নিম্নমানের বিদেশি আসবে না, আপনার আইএসএলের বিদেশিরা অত খেলবে না, কিন্তু যারা সাধারণত খেলে আমরা দেখেছি, তো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আই লিগের ক্লাবের বিদেশিরা খেলে, তারা এই উইন্ডোটা শেষ হওয়ার আগে অবধি খেলে। তো মোটামুটি আই লিগ মানেরই অনেক বিদেশি কিন্তু খেলার সুযোগ পাবে। তো আপনারা পরখ করা বা আমরা পরখ করার সুযোগ পাবো যে আমাদের যে স্থানীয় ছেলেরা আছে তারা আই লিগ মানের বিদেশিদের সাথে বা বিরুদ্ধে কেমন খেলছে। এটা যথেষ্ট, এবং এতে করে এদের গ্রোথ হবে, এদের টেকনিক্যাল গ্রোথ হবে, এদের কনফিডেন্সও বাড়বে।
এর সাথে সাথে আরও একটা যেটা হবে, এই যে 5খানা যে স্লট আছে সেই স্লটে কিন্তু ভিন রাজ্যের প্লেয়ারের সংখ্যাটা কমবে। তো ডবল বেনিফিট হবে। এবার আপনি বলতে পারেন মানে কি হবে, আমরা কি এতটা প্রাদেশিক হয়ে গেলাম? আপনি বুঝতে পারছেন, আপনি সেই 1990 বা 1980-র দশকে নিয়ে এখন 2025 কলকাতা ফুটবল লিগ অ্যান্ড ফোর্থ টায়ার। কলকাতা ফুটবল লিগের তখন যেই 1980 সালে যা দায় ছিল এখন কিন্তু সেটা নেই, রাখা হয়নি, মানে লিগালি সে স্ট্যাটাসটা রাখা হয়নি। তো আপনি তো মানে আপনার সেই আমার অমিতাভ বচ্চনের কথা মনে পড়ে যাচ্ছে। অমিতাভ বচ্চন যখন মানে তার বয়স বেড়ে যাচ্ছে তখন সে নিজেকে অ্যাংরি হিরো ভাবছিল। তো কোমরে গামছা বেঁধে হ্যাংসা করলো, চললো না খুব একটা। তারপর কিন্তু অমিতাভ বচ্চন নিজেকে অন্য একটা রোলে নিয়ে গেল এবং সেখানে উনি দারুণ কাজ করলেন এবং এখনও করে যাচ্ছেন। তো আপনাকে এটা উপলব্ধি করতে হবে, আপনার কিন্তু সেই স্ট্যাটাস আর নেই যে আপনি দেশের শ্রেষ্ঠ লিগ। কলকাতা ফুটবল লিগ দেশের শ্রেষ্ঠ লিগ নয়, ওই ধারণা থেকে বেরিয়ে আসুন আপনি। কলকাতা ফুটবল লিগের দায়িত্ব এখন মূলত হচ্ছে বাংলার ছেলেদেরকে তৈরি করা, তেমন কেরালা লিগের দায়িত্ব হচ্ছে কেরালার স্থানীয় ছেলেদের তৈরি করা, গোয়ার লিগের দায়িত্ব গোয়ার স্থানীয় প্লেয়ারদের তৈরি করা। তারা যদি তৈরি না করতে পারে সেটা তাদের সমস্যা। সেটার জন্য তাহলে আবার এআইএফএফকে দেখতে হবে যে গোয়া লিগ কেন কাজ করছে না বা কেরালা লিগ কেন কাজ করছে না। ইস্টবেঙ্গল বা নিতু বা অনির্বাণবাবু দায়িত্ব নেয়নি গোটা দেশের ফুটবলের। আগে বাংলার ফুটবলটাকে ভালো করে তৈরি করুন। আমি দেখেছি অনেক সময় নিতুবাবু বলেছেন আমরা কি তাহলে অন্য রাজ্যের প্রতিভাবান প্লেয়ার তুলব না? আপনি কবে তুলেছেন? আপনি আমাকে আগে বলুন আপনি কবে তুলেছেন? আপনারা ইস্টবেঙ্গল ফ্যান, আপনারা অনেকে নাচানাচি করেন বিভিন্ন ইস্টবেঙ্গল ইউটিউবারের কথা শুনে। আপনারা বলুন তো মানে ইস্টবেঙ্গল কবে কোন বিগত কয়েক দশক অন্তত 20-30 বছরে কটা জুনিয়র প্লেয়ারকে তুলেছে ভিন রাজ্যে? সেই মেরে কেটে একটা নামই হয়তো বলবেন বাইচুং ভুটিয়া। তাকে আবার কে তুলে এনেছিল? ভাস্কর গাঙ্গুলি, সুরজিৎ সেনগুপ্ত। স্টেট ব্যাংকের একটা ট্রায়াল ক্যাম্প হয়েছিল উত্তরবঙ্গে, সেখান থেকে তুলে এনেছিল। আপনি এমন একটা থিওরি এস্টাবলিশ করার চেষ্টা করছেন যার সপক্ষে কিন্তু এভিডেন্স নেই, পর্যাপ্ত এভিডেন্স নেই। একটা দুটো নাম দিয়ে কোনো থিওরি কিন্তু এস্টাবলিশ হয় না। এবার কি হতো, আপনি হয়তো দেখবেন নিতুবাবু বা অনেক অভিজ্ঞ ইস্টবেঙ্গল ফ্যান বা পুরনো মিডিয়া যুগের মানুষ এটা ওটা অনেক প্লেয়ারের নাম বলবে, কিন্তু দেখবেন প্রত্যেকটা হচ্ছে টাটা ফুটবল একাডেমি প্লেয়ারের নাম। ইস্টবেঙ্গল তৈরি করেনি কেন? ইস্টবেঙ্গল প্রথাগতভাবে এরকম জুনিয়র তৈরি করতো না। সে কবে শ্যাম থাপা, সে বহু আগে। তো ইস্টবেঙ্গল কিন্তু যেটা করতো, যারা মানে একটু এস্টাবলিশড মানে অল্প বয়সী ইস্টবেঙ্গল খেলার যোগ্য সিনিয়র টিমে তাদেরকে হায়ার করতো। যখন ন্যাশনাল ফুটবল লিগ চালু হলো তখন ন্যাশনাল ফুটবল লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যারা ভালো খেলতো বা ন্যাশনাল ফুটবল লিগে বা আই লিগে তাদের তুলতো। এমন নয় যে এক ধাপ নিচে থেকে ওকে তুলে আনতো, সেটা করতো কি স্থানীয় লিগ থেকে করতো। কিন্তু ভিন রাজ্য থেকে অল্প বয়সী প্লেয়ার তুলে এনেছে, এটা বিগত কয়েক দশকে খুব কম উদাহরণ আপনি পাবেন। আর যেই উদাহরণগুলো আপনি পাবেন বিগত 20-30 দশকে সমস্ত দেখবেন টাটা ফুটবল একাডেমি। সেই টাটা ফুটবল একাডেমি তাদের গ্র্যাজুয়েশন, তাদের ট্রেনিং দিয়ে তাদেরকে রিলিজ করতে অ্যাজ গ্র্যাজুয়েট, তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল কখনো করেনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার নিজের ঘরটা ঝাড় দিতে পারছেন না, আপনি পুরো মহল্লার ঝাড় দেবেন? ইস্টবেঙ্গল তো বাংলা থেকেই ঠিকঠাক করে স্কাউটিং করতে পারছে না। ইস্টবেঙ্গলের নিতুবাবু বা এরা বাংলার যে পুরুলিয়া রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, দার্জিলিং কালিম্পং রয়েছে, বীরভূম রয়েছে, এইগুলো থেকেই দক্ষিণ 24 পরগনায় যে এতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বাংলার, সেখান থেকে স্কাউটিং করতে পারছে না। বাংলার থেকে অনেক ছোট ছোট দেশ আছে ইউরোপে যারা বিশ্বকাপ খেলছে। আপনি আগে আপনার হোমওয়ার্কটা ভালো করে করুন, পরে আপনি হয়তো সর্দারি করবেন যে অন্য রাজ্যের উদ্ধারের দায়িত্ব নেবেন। আপনি তো আপনার রাজ্যেরই উদ্ধারের দায়িত্বটা নিতে পারছেন না। মানে আপনার রাজ্যে যেসব ছেলেরা রয়েছে তারাই যথেষ্ট, সেই সংখ্যাটার উপর আপনি ফোকাস করুন। আপনাকে মানে কেরালার দায়িত্ব নিতে হবে না, তার জন্য কেরালা সরকার আছে, কেরালা ফুটবল ক্লাব আছে, আর এফডিএলে দেখবেন কেরালা জোন আলাদা করে রয়েছে। যে যা নিজের কাজটা করুন, নিজের কাজটাই করতে পারছেন, আপনি বাংলার থেকেই স্কাউটিং করতে পারছেন না, আপনি গিয়ে এখান থেকে হাত মারছেন, ওখান থেকে হাত মারছেন।
এইগুলো এরা এরা উজবুক নয়তো কি বলুন। সকলে ভালো থাকবেন।